আমি সুলতানা করিম, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দাদাপুর সড়ক কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর একটা কবিতা নিয়ে। আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো। আর আমার সাথে ক্লাস কেমন লাগে আমি জানি না, বুঝতে পারছি না। তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ইউটিউব চ্যানেলে। আর আজকে আমার একটা কবিতাটার কথা আমি পরে আসছি। আগে আমি একটু বলে নিই যে আমরা বাঙালিরা, বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ। আমরা সবসময় অতিথিকে সাদরে গ্রহণ করি। অতিথি মানে হিন্দু শাস্ত্রীয় মতে অনেকেই বলে অতিথি হচ্ছে দেবতা, ভগবানের আরেক রূপ। আর আমরা মুসলমানরা অতিথিকে খুব ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সম্মান করে আপ্যায়ন করতে পছন্দ করি বাঙালি হিসেবে। তো আমার কবিতার মধ্যে দিয়ে আজকে কবি তার যে আতিথেয়তার যে সুস্পষ্ট সুনিপুণ দিকগুলো তুলে ধরেছেন, আমরা আজকে সেই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরবো। আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা কবিতা আমার বাড়ি। কবিতাটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। তোমরা হয়তো জানো যে পল্লী কবি জসিমউদ্দিন কেন বলা হয়। আসলে কবি জসিমউদ্দিন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপক। তিনি বাংলা এবং প্রকৃতি, গ্রাম বাংলা আর প্রকৃতিকে নিয়েই তার কবিতাগুলো প্রায় আমরা দেখি যে তার বেশিরভাগ লেখাতেই গ্রাম বাংলার পল্লী কবিতা, গ্রাম বাংলাকে নিয়েই তিনি উপস্থাপন করেন বেশি, তাই তাকে পল্লী কবি বলা হয়। অর্থাৎ তার কবিতার মাধ্যমে পল্লীর যে রূপ, গ্রাম বাংলার যে বৈচিত্র্যতা ফুটে ওঠে। আমার বাড়ি কবিতাটিতেও গ্রাম বাংলার ঐতিহ্য ফুটে উঠেছে। কবি এখানে বারবার তার যে গ্রামে বাড়িতে প্রিয় কোনো বন্ধুকে বা আত্মীয়কে নিমন্ত্রণ জানিয়েছেন যে আমার বাড়িতে এসো, আমি তোমাকে আপ্যায়ন করবো, এটা দিয়ে সেটা দিয়ে, এভাবে ওইভাবে ইত্যাদি ইত্যাদি নানান রকমভাবে অতিথিকে প্রলোভিত করেছেন বা তার বাড়িতে যাওয়ার জন্য বারবার উৎসাহিত করেছেন। এবং আপ্যায়নের রীতিগুলো খুব চমৎকারভাবে তার এই কবিতার মধ্যে দিয়ে চলে এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন সম্পর্কে কিছুটা ধারণা দেই তোমাদের। তোমরা তোমাদের পাঠ্য বই সপ্তম শ্রেণীর বাংলা বইটা খোলো এবং 71 পৃষ্ঠায় আমার বাড়ি কবিতাটি বের করো। পাশাপাশি কবি পরিচিতিতে চলে যাই আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা একটু পল্লী কবি জসিমউদ্দিন সম্পর্কে জেনে নেই। বোর্ডের দিকে লক্ষ্য রাখো, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তোমরা হয়তো দেখেছ যে আমার বাড়ি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। এই কবিতাটি জসিমউদ্দিনের হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। দেখো, এই মূল কবিতাটা ছিল হচ্ছে হাসু, এই হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। এখান থেকে হাসু থেকে আমার বাড়ি চলে এসেছে। তো এখানে কবি কোনো বন্ধু বা প্রিয়জনকে তার নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছেন। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিরা, বিন্দি ধানের খই, কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। আমি বিস্তারিত আলোচনায় পরে আসছি। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারই এক নিবিড় পরিচয় এই কবিতাটিতে ফুটে উঠেছে। যুগ ধরে অতিথির আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। আমি আগেই বলেছি, আমরা বাঙালিরা ভীষণ অতিথি পরায়ণ এবং কবিও তার এই কবিতার মধ্যে দিয়ে বাঙালি হিসেবে, একজন বাঙালি কবি হিসেবে অতিথির যে আপ্যায়নের কথা সেটা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। অতিথির বিশ্রাম ও অন্য আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস একাধিকভাবে
এই কবিতায় ফুটে উঠেছে এবং খুবই লক্ষণীয়। অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ, ফুল, পাখি ও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে চলে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা পল্লীকবি জসীমউদ্দীন সম্পর্কে বুঝতে পেরেছ। উনি আমার বাড়ি কবিতাটি তার হাসু কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে সংক্ষিপ্ত আকারে আমার বাড়ি হিসেবে এখানে সপ্তম শ্রেণীর জন্য সপ্তম শ্রেণীর উপযোগী করে তুলে ধরেছেন এবং উনি কি বলতে চেয়েছেন তা খুবই নিখুঁতভাবে এখানে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আশা করছি তোমরা একটু হলেও ধারণা পেয়েছ। এখন আমি আসব কবি পরিচিতিতে। কবি জসীমউদ্দীন 1903 সালে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এমসিকিউ কোশ্চেনে প্রশ্ন আসতে পারে কবি জসীমউদ্দীন কত সালে কোথায় জন্মগ্রহণ করেন। পল্লীকবি জসীমউদ্দীন 1903 সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে 1903 সালে জন্মগ্রহণ করেন। এখানে আসতে পারে ওনাকে কেন পল্লী কবি বলা হয়? পল্লী কবি বলা হয় তিনি গ্রাম বাংলা, পল্লী এবং প্রকৃতি নিয়ে সবসময় লেখালেখি করতেন। তার লেখায় বহুবার এটা প্রমাণিত হয়েছে যে তিনি প্রকৃতি, পল্লী এবং গ্রাম বাংলার খুব সাধারণ মানুষের জন্য লিখেছেন এবং তার কবিতার মধ্যে সেই লেখার মধ্যে আমরা বুঝেছি যে তিনি সত্যিকারেরই পল্লী জননী, পল্লী জনক, একজন পল্লী জনক হিসেবে তাকে আখ্যায়িত করা যায়। সেজন্যই তাকে পল্লী কবি বলা হয়। তার কবিতায় আমরা পল্লী মানুষও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাই। তার কবিতার মধ্যে দিয়ে আমরা পল্লী মানুষ ও প্রকৃতির সহজ সরল রূপটি দেখতে পাই। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবি হৃদয় যেন এক হয়ে মিশে গেছে। তার উল্লেখযোগ্য কাব্য কাহিনী সেগুলো হচ্ছে যেগুলো উল্লেখযোগ্য তার মধ্যে একটি হচ্ছে নকশিকাথার মাঠ আর সজনবাদিয়ার ঘাট। নকশিকাথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট। এখানে এমসিকিউ কোশ্চেনে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে দুইটি কাব্যগ্রন্থের নাম কি কি আসলে তোমরা অবশ্যই নকশিকাথার মাঠ, সজনবাদিয়ার ঘাট এই দুইটার নাম অবশ্যই মুখস্থ করে ফেলবে। এরপরে আসছে কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, মাটির কান্না। কাব্যগ্রন্থের মধ্যে রাখালি, বালুচর, মাটির কান্না এই তিনটি কাব্যগ্রন্থ তার সবচাইতে উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই এই তিনটি কাব্যগ্রন্থের নাম মুখস্থ করে ফেলবে। নাটক বেদের মেয়ে, তিনি নাটকও লিখেছেন সাধারণ গ্রাম বাংলার মানুষের জন্য। বেদের মেয়ে যেটা খুবই একসময় জনপ্রিয়তা পেয়েছিল। শিশুতোষ গ্রন্থ, শিশুদের জন্য তিনি লেখালেখি করেছেন। শিশুতোষ কাব্যগ্রন্থগুলোর মধ্যে হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার। আমরা সেই ছোটবেলা থেকে ডালিম কুমার পড়ে এসেছি। ডালিম কুমার চমৎকার একটা গল্প, আমি আমার ছেলেবেলায় পড়েছি। আশা করি তোমরাও পড়বে বা পড়েছ অনেকে। 1976 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এই মহান কবি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবি পরিচিতি, পাঠ পরিচিতি সম্পর্কে একটু জানলাম। এখন আমরা কবিতাটি আবৃত্তি করব। কবিতাটি তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা একটু বই খোলো এবং আমার মনে হয় কবিতার সারসংক্ষেপ আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, কারণ স্কুল যে কোনো সময় খুলে যেতে পারে। কোভিড-19-এর বাংলাদেশে 8ই মার্চ প্রবেশ করার পর বাংলাদেশের
প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা, স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সাধারণ ছুটির আওতায় রেখেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তারপরেও আমরা আল্লাহর রহমতে কোভিড-19কে প্রায় জয় করার পথে। অনেকটাই কোভিড-19 দুর্বল হয়ে পড়েছে, যেহেতু বাংলাদেশের মানুষের প্রকৃতি, মাটি, মানুষের সাথে সম্পর্ক, ইমিউনিটি পাওয়ার অনেক বেশি আল্লাহর রহমতে। তো আমরা অনেকটাই মানে অন্যান্য দেশে ইউরোপ কান্ট্রিতে যেভাবে বিস্তার লাভ করেছিল কোভিড-19 বা যেভাবে মৃত্যু হার, যেভাবে আক্রান্তের হার, সেই তুলনায় বাংলাদেশ আল্লাহর রহমতে অনেক বেশি সফলতা লাভ করেছে আমার মনে হয়। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি। তো তারপরেও সাবধানতা অবলম্বন করতে হবে। তোমরা ছোট, সবসময় নিয়মকানুনগুলো মেনে চলবে, ঘরে থাকবে, ঘন ঘন পানি খাবে, ভিটামিন সি জাতীয় খাবার খাবে, হাত ধুবে। তো আসো আমরা কবিতাটি নিয়ে একটু আলোচনা করি। তোমরা বই খোলো, 71 পৃষ্ঠায়, তোমাদের পাঠ্য বইয়ের 71 পৃষ্ঠায় আমার বাড়ি কবিতাটি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এসো। আমার বাড়ি বন্দি। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে। কবি এখানে বলছেন তার প্রিয়জন বা বন্ধুকে ভ্রমর বলে আখ্যায়িত করেছেন, ভ্রমর নামে ডেকেছেন। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে। জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। মানে গ্রাম বাংলায় বা কারোর বাড়িতে কোনো অতিথি আসলে আমরা তাদেরকে জলপান করতে দিই। জলপান মানে হচ্ছে এক মানে হালকা নাস্তা পানি, হালকা ধরনের নাস্তা জাতীয় খাবার। এই জলপান করতে দেব শালি ধানের চিড়ে দিয়ে। শালি ধান হচ্ছে এক ধরনের আমন ধান, এক ধরনের আমন ধান। সেটা কবি সেই আমন ধান, বিখ্যাত আমন ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দিয়ে, শালি ধানের চিড়ে দেব পিন্নি ধানের খই। পিন্নি এক প্রকারের খুব কালো জাতীয় এক ধরনের ধান, যেখান থেকে চমৎকার খই হয়। সেই শালি ধানের চিড়ে দেবে, আবার পিন্নি ধানের খইও দিবে। বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই। বাড়ির গাছের কবরি কলা, কবরি কলা হচ্ছে খুব ছোট টাইপের কলা, যে কলাগুলোর মধ্যে একটু একটু বিচি থাকে, কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমরা সবরি কলা খাই, বিচি কলা খাই বা সাগর কলা খাই, কিন্তু কবরি কলার কথা হয়তো তোমরা কখনো শুনেছো কিনা আমি জানি না। এটা হচ্ছে গ্রাম বাংলায় খুব প্রচলিত কবরি কলা, একটু ছোট ধরনের কলা, এবং ওখানে খুব সুস্বাদু কিন্তু একটু একটু বিচি হয়। সেই কবরি কলা আর গামছা বাঁধা দই। দই আবার গামছায় বাঁধা যায়? দই তো গামছায় বাঁধলে পড়ে যাবে। কিন্তু কবি সেই দইয়ের কথা বলেছেন, যে দরদ দিয়ে, হৃদয় দিয়ে, আন্তরিকতা দিয়ে গ্রাম বাংলার মানুষ যে দই নিজের বাড়িতে দই বসায়, এত ঘন দই, ঘন দুধের, খাঁটি দুধের, গরুর দুধের দই। সেই দই গামছায় বাঁধলেও এত ঘনত্বের কারণে গামছা দিয়ে যেন রস পড়ে না যায়, এই ধরনের দইয়ের কথা বলেছে। কত হৃদয়বান, কত আন্তরিকতার সাথে তার আপ্যায়ন অতিথির প্রতি এখানে কত সুন্দরভাবে কবি ফুটিয়ে তুলেছেন তার কবিতায়। সত্যি অসাধারণ। আমি মুগ্ধ প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা আমার মুগ্ধতায়, কবির লেখার মধ্যে দিয়ে আমার মুগ্ধতায় তোমরা মুগ্ধ। তো এসব পরের লাইনে আসি। আম কাঁঠালের ধারে, বনের ধারে শুয়েও আঁচল পাতি। আম আর কাঁঠাল সেই গাছের নিচে শুয়েও আঁচল পাতি, মানে শুয়ো হচ্ছে গ্রামের একটা আঞ্চলিক ভাষা, কবি এখানে প্রয়োগ করেছেন। শুয়ো মানে শুতে দেব কোথায়? আম কাঁঠালের বনের ধারে আঁচল পেতে, মানে এত ভালোবেসে, এত সম্মানিত করে একজন অতিথিকে নিজের আঁচল বিছিয়ে কবি শুতে দিতে চাচ্ছেন। তো আমরা দেখছি, আমরা অনেক সময় গ্রামে গেলে, আমরাও তো আমাদের জন্মগ্রামে, আমরা বেড়ে উঠেছি মফস্বল শহরে, আমরা গ্রাম বাংলার প্রকৃতির সাথে আমরা মিলেমিশে আছি। তো আমি দেখেছি অনেক সময় গ্রামে গেলে যে গ্রামের মানুষ এখনো বড় বড় গাছের নিচে মাচা পেতে বসে থাকে, বাতাসের নিচে বসে থাকে, বড় বট গাছের নিচে, বড় আম গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে ছায়ায় ওখানে বসে জিরোয় সারাদিন পরিশ্রম করে ওখানে বসে তারা বিশ্রাম নেয়। কেউ ঘুমিয়ে পড়ে বট গাছের বাতাসে আরামে। তো এরকম অনেক কিছু আমরা দেখেছি। কবি সেইভাবে তার অতিথিকে আপ্যায়ন করতে চাচ্ছেন
জলপান করতে দেবেন শালি ধানের চিড়ে দিয়ে, তারপরে বিন্দি ধানের খই দিয়ে, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি। কত সুন্দর, কত চমৎকার, কত সম্মানিত করছে নাকি অতিথিকে। গাছের শাখা গলিয়ে বাতাস করবো সারা রাতি। কত চমৎকার লেখনী। গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি, মানে গাছের নিচে যে বিশ্রাম নিবে অতিথি, সেইখানে বাতাসে সারা রাত বাতাস দিয়ে অতিথিকে কি করবে? আরাম দিবে, আনন্দ দিবে। তাহলে এই কবিতার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে কবি তার অতিথির জন্যে এতটা ব্যবস্থা করেছেন, এত সুন্দর চমৎকার ব্যবস্থা করেছেন, যে ব্যবস্থাটা আমার মনে হয় অন্য কোনো কবিতার মধ্যে দিয়ে এত আতিথেয়তার কথা আসেনি বাঙালিদের। যে যে আমার বাড়ি কবিতার মধ্যে দিয়ে পল্লীকবি জসীমউদ্দীন ফুটিয়ে তুলেছেন তো চমৎকার করে। তো আমরা স্বভাবতই বাঙালিরা অতিথি পরায়ণ, এবং আমাদের অতিথি হিন্দু ধর্মে অতিথি মানে ভগবান, অতিথি মানে দেবতা তারা মনে করেন। আমরাও মনে করি অতিথি মানে সৌভাগ্যের চিহ্ন। অতিথি আসলে আমরা অনেক খুশি হই। তবে আজকালকার শহরের জীবনে ব্যস্ততার কারণে, যান্ত্রিক জীবনে মানুষ খুব আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে। একজন আরেকজনের বাড়িতে যাবে বা একজন আরেকজনকে আসতে বলবে, এই জিনিসগুলা এখন অনেকটা মানে ইউরোপ কান্ট্রির মতো হয়ে গেছে। ইউরোপের দেশগুলোতে যেমন কারোর বাড়িতে যেতে গেলে, আমি ইউরোপের কয়েকটা দেশ ভ্রমণ করেছি, আমার সৌভাগ্য হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি বোঝানোর স্বার্থে কথাটা বলছি। সেটা হচ্ছে যে ইউরোপের কোনো দেশে কারোর বাড়িতে বেড়াতে যেতে চাইলে কমপক্ষে 1 সপ্তাহ আগে তাদেরকে ইনফর্ম করতে হয়, তাদেরকে জানাতে হয় আমরা এত তারিখে এতটার সময় কি তোমাদের বাড়িতে আসতে পারি, তোমরা কি ফ্রি আছো। যদি তারা এটা গ্রহণ করে সাদরে, যদি বলে হ্যাঁ ওকে আমরা ফ্রি থাকবো আগামী সপ্তাহে বা আরও 2 সপ্তাহ পরে বা আরও 1 মাস পরে, ওই দিন তোমরা এসো অমুক সময়ে বা আমাদের সাথে ডিনারে আসো বা লাঞ্চ করো বা ব্রেকফাস্ট করো, এটা তারা একদম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেয়। তো আমাদের দেশেও এই প্রথাগুলো আস্তে আস্তে এই শহুরে অঞ্চলগুলোতে চলে আসছে। ইট পাথরের দেওয়াল, এই শহরের জীবন, মানুষের জীবন যান্ত্রিক হয়ে গেছে। তোমরা ঢাকা শহরের কথা ভাবো, একবার একটা মানুষ যদি অফিসে বের হয়, তার কাজের ক্ষেত্রে বের হয়, তাহলে সারা মানে সময়ের বেশিরভাগ সময়টাই রাস্তায়, সকালে অফিসে যাওয়ার পথে 2 ঘন্টা জ্যামে আটকে থাকলো, তারপরে অফিস করলো, আবার ফেরার পথে 2-3 ঘন্টা জ্যামে আটকে থাকলো, আবার বাসায় যে সংসার, বাচ্চা কাচ্চা, এই যে জীবন যান্ত্রিক যন্ত্রণায় মানুষের জীবন অস্থির হয়ে গেছে, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে। আগের মতো সেই অতিথি পরায়ণ বাঙালি এখন আর নেই বললেই চলে। কারোর বাসায় যেতে গেলে আগে থেকে ফোন করে তাকে ইনফর্ম করতে হয়, পারমিশন নিতে হয়, আমি কি আসতে পারি তোমার বাড়িতে, আমি কি তোমার সাথে দেখা করতে পারি বা একটু কথা বলতে পারি, এরকম। তো আত্মকেন্দ্রিক হয়ে গেছে মানুষ। আগেকার মানুষের ভিতর যে মমত্ববোধ ছিল, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, যে ভালোবাসা বন্ধন ছিল, সেটা এখন অনেকটাই মানে একটু হালকা হয়ে গেছে। আমি একেবারেই বলবো না যে চলে গেছে, তবে ইউরোপের ছোঁয়া লেগেছে। ইউরোপ কান্ট্রিতে যেরকম আমি বলেছি, আমার দেখার সৌভাগ্য হয়েছে, আমি দেখে এসেছি। তো সেখানেও যেমন আস্তে আস্তে তো আমরা সেই পাশ্চাত্যের সব রীতিনীতিগুলো আমাদের ভেতরে চলে আসছে, আমরা সেগুলোকেই ফলো করছি। আমি আশা করবো তোমাদের কাছ থেকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এরকমটা করবে না। পল্লীকবি জসীমউদ্দীনের আপ্যায়নে আমি মুগ্ধ, আশা করি তোমরাও মুগ্ধ। তোমরা কোনো অতিথিকে অবশ্যই খুব সুন্দরভাবে আপ্যায়ন করবে, তাকে সাদরে গ্রহণ করবে, তাকে সম্মানিত করবে, তাকে তোমাদের সাধ্যমতো চেষ্টা করবে, যতটুকু করলে একজন অতিথির সম্মান বজায় থাকে, অতিথি সন্তুষ্ট হন। অতিথি তোমার বাসায় যাওয়া মানে তোমার বাসায় উনি যে খেতে পান না, খাবার জন্য গিয়েছেন, থাকতে পারেন না, থাকার জায়গা নেই, থাকার জন্য গিয়েছেন, এটাই কিন্তু না। এটা একটা সৌজন্যতা, এটা একটা পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন, এটা একটা ভালোবাসা, এটা একটা বন্ধুত্ব, এটা একটা সম্পর্ক একদিনে হয় না, বহুদিন ধরে হয়। আর এই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে আরও বেশি উদার হতে হবে, উদার মনের পরিচয় দিতে হবে। পল্লীকবি জসীমউদ্দীন তার কবিতার মধ্যে দিয়ে যে উদারতা, যে ভালোবাসা, যে ভ্রাতৃত্বের বন্ধনের কথা বলেছে,
একজন অতিথির জন্য তিনি কতটা ভেবেছেন। অতিথিকে ভ্রমর বলে আখ্যায়িত করেছেন, অতিথিকে গামছা পেতে শুতে দিতে চাচ্ছেন আম কাঁঠালের ছায়, অতিথিকে বিটনি ধানের খই শালি ধানের চিড়ে, অতিথিকে কবরি গাছের কবরি কলা, আরও অনেক অনেক কিছু। আমি অভিভূত, সত্যিকার অভিভূত। আমি একজন শিক্ষক হিসেবে তোমাদেরকে বলবো, তোমরা ছোট মানুষ, তোমরা তোমাদের বাড়িতে কোনো অতিথি আসলে অবশ্যই তাদেরকে সম্মানিত করবে, সবসময় তোমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। এবং পাশাপাশি কোভিড-19 প্রকোপে বাড়ির যারা মুরব্বী আছেন তাদের প্রতি যত্নশীল হবে, বাবা মায়ের প্রতি খেয়াল রাখবে, নিজের প্রতি খেয়াল রাখবে, ঘন ঘন হাত ধুবে, বাইরে না যাওয়াই ভালো। আর পড়াশোনা খুব মন দিয়ে করো, সামনে তোমাদের পরীক্ষা হতে পারে, বার্ষিক পরীক্ষা আসতে পারে, আমি জানি না, আমি ধারণা করছি, সেজন্য অনেক বেশি বেশি পড়তে হবে। এমনি তোমরা অনেক পিছিয়ে গেছো, অনেকদিন ধরে সাধারণ ছুটির আওতায় আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যে কোনো সময় খুলে যেতে পারে, যে কোনো সময় পরীক্ষা নেওয়ার ঘোষণা আসতে পারে। সুতরাং আমি তোমাদেরকে বলবো, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা লেখাপড়ায় মন দিয়ে করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের প্রিয় পল্লী কবি জসীমউদ্দিনের কথাগুলো মেনে চলার চেষ্টা করবো ভবিষ্যৎ জীবনে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই শুভকামনা তোমাদের জন্য। ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।